মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে যাচ্ছেন, নথি নিয়ে চলে যাচ্ছেন, নথি নিয়ে চলে যাচ্ছেন। এই স্টপ বিজেপি দালাল, আমি কিন্তু বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে যাচ্ছেন, নথি নিয়ে কোথায় যাচ্ছেন প্রশ্ন করেছিল রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান। এর আগেও সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে গ্রেপ্তার হয়ে গেছিল। এবারেও কি সেই একই ঘটনা ঘটতে চলেছে? মমতাকে প্রশ্নবান, কেস খেয়েছে সন্তু পান, আবার কেস খেয়েছে ছেলেটা। এবার সন্তু পানকে এই প্রশ্ন করার জন্য তাকে নোটিশ ধরিয়ে দিয়েছে এই বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন। কি নোটিশ ধরিয়েছে সেটা দেখাবো। তার আগে ইডির রেডে মনে আছে আপনাদের, নতুন করে আমার আর বলার কিছু নেই। ইডি রেড করেছিল প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে। সেই প্রতীক জৈনের বাড়িতে ছুটে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে বলেছিলেন আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছিলাম। ইডি রেডে ঢুকে বললেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি, এবং তারা ইডির বাজেয়াপ্ত করা ফাইল একেবারে তুলে নিয়ে চলে এলেন। ইডি বাধা দিতেই পারলো না, ফাইল করে তুলে এনে তৃণমূলের গাড়িতে তুলে দিল পুলিশ কর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন, মনে আছে আপনাদের। তারপরেই সেই বিখ্যাত প্রশ্নবান সন্তু পানের প্রশ্নবান। কি হয়েছিল প্রশ্নবানে সেদিন? দেখুন প্রশ্নগুলো আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে যাচ্ছেন, নথি নিয়ে চলে যাচ্ছেন, নথি নিয়ে চলে যাচ্ছেন। এই স্টপ বিজেপি দালাল, আমি কিন্তু বলবো না। আইদার স্টপ দেন। আমরা মানুষের দালাল, আমরা মানুষের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মানুষের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়, কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি, ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। আর বাংলা দালাল, আর বাংলা দালাল। উত্তর দিতে হিমশিম খেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর দিতেই পারেননি। উল্টে তিনি রিপাবলিক বাংলা দালাল, অমুক দালাল দালাল করে কি একদম অশ্লীল ভাবে চিৎকার চেঁচামেচি করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা সেটা সবাই দেখে নিয়েছেন, আমিও দেখালাম আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারেনি। কেন ইডির রেডে গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে চলে এলেন, ওই ফাইলে কি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারেনি। সেই কেস এখন সুপ্রিম কোর্টে চলছে, সবাইকে নোটিশ করা হয়েছে, আপনারা জানেন। এবং আমি আপনাদের বলেছি, সুপ্রিম কোর্ট যদি ঠিকঠাক রায় দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছরের জেল হওয়ার কথা। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার কারণে এবার বিধাননগরের এই ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন থেকে সন্তু পানকে নোটিশ ধরিয়ে দেওয়া হলো, তাকে দেখা করতে বলা হয়েছে। কি অভিযোগটা কি? ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনে কেস নাম্বার 6/26, একটা বিশাল কেস নাম্বার দেওয়া আছে। এই BNS 35/3 ধারাতে তাকে ডাকা হয়েছে। আমি এখন হিসেব করে দেখছিলাম এই BNS এর 35(3) এই ধারাটা কি। আমাদের তো আর সবকিছু জানা সম্ভব নয়। আমরা এটা নেট খুলে দেখলাম যে এখানে লেখা রয়েছে সেকশন 35/3 ইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, he police officer shall in all cases where the arrest of a person is not required under subsection 1 issue a notice directing the person against whom a reasonable complaint has been made or creditable information has been received or a reasonable suspicion exists that he has committed a cognizable offense to appear before him or at such other place as may be specified in the notice. অর্থাৎ সন্তু পানকে নোটিশ দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন প্রশ্ন করা হবে। অনেকে বলছেন নাম ধরে ডেকেছে, তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডেকেছে, আর কি বলে ডাকবে? মমতা পিসি বলে ডাকবে, নাকি মমতা দিদি বলে ডাকবে, নাকি মমতা বিজেপির নেতাদের মতন মমতা খালা বলে ডাকবে, কি বলে ডাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, বেশ করেছে, ঠিক কাজই করেছে। আসলে এই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যাবে না। এর আগেও এই ছেলেটি সন্তু পান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিল যে আপনারা তো ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনাদের নেত্রী, তো আপনাদের কি চাকরি হয়েছে না চাকরি চলে গেছে? সেই প্রশ্ন আরেকবার দেখুন আপনারা। অভিষেক বাবু, একটাই প্রশ্ন, আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার নাম, দলের নাম তৃণমূল কংগ্রেস।
চাকরি দেওয়ার অথরিটি আমি? আপনি তো মিটিং করেছিলেন। মিটিং করেছি মানে প্রতিশ্রুতি দিয়েছি। আপনি 2021 সালে ডবল ডবল চাকরি প্রতিশ্রুতিতে এসেছিল। আমি বলেছিলাম ডবল ডবল চাকরি? তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ডবল ডবল চাকরি। চাকরি হচ্ছে না। কিন্তু নারদায় টাকা নিতে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিম, অপরূপা পোদ্দার, এনারাও তো আপনাদের দলে রয়েছে। আমাদের দলের যারা আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করা হোক। সেই প্রশ্নের পরেও তাকে সন্দেশখালীতে কাজ করতে করতে গ্রেপ্তার করা হয়েছিল। একজন সাংবাদিক কাজ করছে সন্দেশখালীতে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তৃণমূলের একজন মহিলাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল যে সে খবর করতে করতে তার বাড়িতে ঢুকে নাকি শ্লীলতাহানি করেছে। তৃণমূল এইগুলো খুব ভালো পারে। শ্লীলতাহানির অভিযোগ কারোর বিরুদ্ধে করিয়ে দিল, কারোর বিরুদ্ধে ধর্ষণ করিয়ে অভিযোগ করিয়ে দিল। তৃণমূলের যে সমস্ত মেয়েরা এই ধরনের অভিযোগ করতে আসে তারা এটা ভাবে না তারা এই মেয়ে জাতিটার কতটা ক্ষতি করে দিচ্ছে। এমন দিন এসে গেছে যে তৃণমূল নিজেদের লোককে দিয়ে কারোর বিরুদ্ধে অভিযোগ করেছে, জানে সেই অভিযোগটা কোনোদিন প্রমাণ হবে না, শুধুমাত্র সাময়িক সেই পুরুষগুলোকে বদনাম করার জন্য এই চেষ্টা। তারা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করিয়েছে, তারা কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করিয়েছে, তারা সন্তু পানের বিরুদ্ধে অভিযোগ করিয়েছে। আর এই সমস্ত অভিযোগ করাগুলোর ফলে কি হয়েছে জানেন? এই রাজ্যের কোনো মহিলা যদি কোনো পুরুষের বিরুদ্ধে এরকমের অভিযোগ করে না, লোকে এখন আর সেই মহিলাটাকেও বিশ্বাস করে না। তৃণমূল এমন একটা রাজত্ব তৈরি করে দিয়েছে। এই সন্তু পানের বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে শ্লীলতাহানির কেস করিয়ে দিয়েছিল, কেস ধোপে টেকেনি। আপনারা জানেন এই রাজ্যের অন্যতম একজন ইউটিউবার শফিকুল ইসলাম, তার বিরুদ্ধেও তাকে এবং তার বউকেও জেলে পুরে দিয়েছিল মমতার পুলিশ। তার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ করিয়ে দিয়েছিল এই তৃণমূলের পুলিশ বাহিনী। আলটিমেটলি কোর্টে ধোপে টেকেনি, শুধু বদনাম করার চেষ্টা। এর ফলে কি হচ্ছে, বাংলার যারা আপামর নারী সমাজ আছেন, মহিলা সমাজ আছেন, তাদের বিরুদ্ধে সত্যি করে যদি এই অপরাধ কেউ করে থাকে তাহলেও আপনাদেরকে আর বিশ্বাস করবে না তৃণমূল এমনই নোংরা রাজনীতি শুরু করেছে। সে সময় তাকে গ্রেপ্তার করা ছিল কাজের মধ্যে। দেখুন আপনারা প্রতিকূলতা, আক্রমণ। আপনি কি অ্যারেস্ট করছেন আমাকে? হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করছে। চলুন। থামেনি, দমেনি, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে গ্রেপ্তার, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে নোটিশ। কি অবস্থা রাজ্যটা! অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খোলার চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তার আসল ভুক্তভোগী আমি। আপনারা জানেন এই ইকবালপুর মমিনপুরের কেস, যেখানে ইকবালপুর থানাটা কয়েক ঘন্টার জন্য দখল হয়ে গেছিল। কলকাতা পুলিশ ইকবালপুর থানা ছেড়ে পালিয়ে গিয়েছিল। ঠিক তার আগে বিজেপির নবান্ন অভিযানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা পুলিশ অফিসারের গায়ে হাত তোলে, যারা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়, আমি যদি পুলিশের কর্তা হতাম তাহলে এখানে গুলি করতাম। আমি সেই উদাহরণটা দিয়েছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পুলিশের গায়ে হাত পড়লে, পুলিশের গাড়ি পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এখানে গুলি করবো। তাহলে ইকবালপুর মমিনপুরে কি হলো? সেটা ছিল আমার অপরাধ। সেই অপরাধে তৃণমূলের পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য আমাকেও গ্রেপ্তার করিয়েছিল। ফলে মমতা এবং অভিষেককে প্রশ্ন করা যাবে না। খুব বিপদ রাজ্যের সাংবাদিকদের। সবাইকেই চটিচারা এবং দলদা আশ্রয়ে থাকতে হবে। কেউ প্রশ্ন করলে হয় গ্রেপ্তার, না হলে নোটিশ। ব্যাস, মুখ্যমন্ত্রীকে প্রশ্নবান, কেস খেয়ে গেল সন্তু পান। এই হচ্ছে রাজ্যটার অবস্থা, যেখানে আইন কানুন শুধু তৃণমূলের জন্য। ওদিকে ফারাক্কাতে বিডিও অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়ক মনিরুল ইসলাম দলবল নিয়ে ঢুকে ভাঙচুর করে দিল। মনিরুল ইসলামের গ্রেপ্তার করা তো অনেক দূরের কথা, তার নাম এফআইআর এ রাখতে সাহস করলো না মমতার দলদাস পুলিশ। আর একজন সাংবাদিক, বাচ্চা সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছে যে আপনি কি ফাইল নিয়ে পালাচ্ছেন? এই প্রশ্ন করার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অপমান হয়েছে, তার জন্য সন্তু পানকে নোটিশ ধরিয়ে দিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন। এর হচ্ছে রাজ্যের অবস্থা, যেখানে আইন কানুন সংবিধান কিছু নেই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির রেড চলাকালীন নিজের দলকে বাঁচাতে, প্রতীক জৈনকে বাঁচাতে, ভাইপোদের বাঁচাতে চলে যান একদম ইডির রেডের মধ্যে, ফাইল চিন্তাই করে নিয়ে চলে আসেন। 2 বছরের জেল হওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্টের উচিত ছিল প্রথম শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো। তাহলে অন্তত এই রাজ্যের এই পুলিশ কর্তারা কিছুটা অন্তত চাপে থাকতেন যে মমতাকে যদি জেলে পাঠানো যায় তাদেরকেও জেলে পাঠানো যাবে। আমি যেমন পুলিশের বিরুদ্ধে মামলা করেছি, আলিপুর আদালতে মামলা চলছে। ভুয়ো মামলা, ফলস মামলা করলেই এরকম পুলিশের বিরুদ্ধে মামলা হবে, ছবি দিয়ে মামলা হবে। পুলিশ যেমন সাধারণ মানুষকে সোশ্যালি বদনাম করার চেষ্টা করে, তেমনি পুলিশকেও এভাবে আদালতের মধ্যে, আদালতের বাইরে সোশ্যালি বদনাম করা হবে। এই হচ্ছে চটিচাটা পুলিশের অবস্থা। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই নোটিশ। কি প্রশ্ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি কি ফাইল নিয়ে পালাচ্ছেন? গোটা রাজ্যের মানুষ দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করে পালাচ্ছে। চুরি তো নয়, ডাকাতি। রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার
তাদেরকে পুরো দলবল নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে ইডির রেড চলাকালীন ডাকাতি করলেন। ডাকাতি করে নিয়ে চলে এলেন সমস্ত ফাইলপত্র। সুপ্রিম কোর্টে মামলা চলছে, তার জেল হওয়ার কথা। তাকে প্রশ্ন করার জন্য একজন সাংবাদিক নোটিশ খেয়ে গেল। এই হচ্ছে রাজ্যের অবস্থা। যে জন্য এই জন্য পরিবর্তন চাই, সিস্টেমের পরিবর্তন, মমতার সরকারের পরিবর্তন প্লাস সিস্টেমের পরিবর্তন। এই পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে পরিবর্তন আনতে হবে। আগে মমতার সরকারটাকে সরাতে হবে, তারপরে এই পরিবর্তনগুলো আনার চেষ্টা করতে হবে সাধারণ মানুষকে। না হলে এই রকমের দলদাস চটিচাটাগিরি দেখতে হবে। মমতার দলদাস পুলিশ এখন রাজ্যের এসডিও অফিসের বাড়ির সামনে, এসডিও অফিসের দরজার সামনে পাহারা দিচ্ছে। কাউকে কোনো ফর্ম 7 জমা করতে দেবে না বা কিচ্ছু করতে দেবে না, হিয়ারিং ফিয়ারিং করতে দেবে না। দলদাস চটিচাটা পুলিশরা গতকাল দেখলাম আমরা স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বাধা দিচ্ছে। চলে গেছে ডানকুনি স্টেশনে। কত বড় চটিচাটা পুলিশ একবার ভাবুন। ডানকুনি স্টেশনে গিয়ে আশা কর্মীদের বাধা দিচ্ছে, তাদেরকে ডানকুনি স্টেশনে ট্রেনে উঠতে দেবে না, কলকাতায় আসতে দেবে না। কোথায় গেছে পুলিশ? এখন শুধু দলদাস বা চটিচাটা নয়, পুলিশ হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় আইন ভঙ্গকারী। সবচেয়ে বড় অপরাধীর নাম হচ্ছে পুলিশ। মমতার পুলিশ হচ্ছে এই রাজ্যে এখন সবচেয়ে বড় অপরাধী। আর এরকম সবচেয়ে বড় অপরাধী যদি এই রাজ্যে থাকে, তাহলে এরকমের দিন দেখতেই হবে। সাংবাদিকদেরই কেস দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য। কতদিন সহ্য করবেন? কতদিন সহ্য করবেন? আপনাদের বাড়িতেও আগুন লেগে গেছে, আপনারা টের পাচ্ছেন না। পরিবর্তন চাই, না হলে বাঁচার উপায় নেই। বাঁচার কোনো রাস্তা রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ করে দিয়েছে রাজ্যটাকে। শিল্প, পরিকাঠামো, কলকারখানা সব শেষ। মানুষের চাকরি নেই। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করবেন? ইলেকট্রিকের দামই তো আকাশ ছোঁয়া। লক্ষ্মীর ভান্ডার দিয়ে যা টাকা দেয় সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নেয় শুধু ইলেকট্রিকের দামে, যেমন কলকাতায় তেমনি রাজ্যে। যত তাড়াতাড়ি আপনার বুঝতে পারবেন যে কোন অরাজকতার রাজত্বে বাস করছেন, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। 2026-এ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভোট দেবে, এত কিছু দেখার পরেও তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। এত কিছু দেখার পরেও মমতার তৃণমূলকে ভোট দিলে এই সমস্ত পাপের ফল তাদের প্রত্যেককে এই জন্মেই শোধ করে যেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে। কি বলবেন আপনারা? মুখ্যমন্ত্রীকে প্রশ্নবান, কেস খেয়েছে সন্তু পান। আপনারাও কেস খাবেন যদি তৃণমূল আবার 2026-এ ফেরত আসে। পালাবার রাস্তা দেখতে হবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।